আমরা বিভিন্ন সময় দেখছি যে রাজনৈতিক দলগুলা ভারতীয় রয়ের অস্ত্রের মুখে পড়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে এই সরকার কি আবার ওই ভারতীয় রয়ের অস্ত্রের মুখে পড়ে গেল কিনা? কারণ এই সরকারের কোনো কিছুই স্পষ্ট এখনো করতে পারে নাই, বিগত দিনেও করতে পারবে কিনা সন্দেহ আছে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বলছিলেন যে আমাকে ছাত্ররা বসিয়েছে, তারা যখন বলবে তখন আমি চলে যাব। এখন সেই ছাত্ররাই উপেক্ষিত, জনতা উপেক্ষিত, রাজনৈতিক দলগুলো উপেক্ষিত। এই উপদেষ্টা মন্ডলীতে যদি বাম ডানের রাজনৈতিক দল যারা দীর্ঘ 18 বছর এই সরকার ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিল একটি করে লোক উপদেষ্টা থাকতো, বিএনপি একটি বড় রাজনৈতিক দল, বিএনপির কোনো বিএনপির পক্ষ থেকে কোনো ব্যক্তি যদি থাকতো এবং জামাতে ইসলামেরও যদি কোনো ব্যক্তি থাকতো, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি বাংলাদেশের আজকের এই প্রশ্নগুলো উত্তর না যে আসলে এই সরকারটি কি সরকার। এই যে আমরা একটু আগে ভাই বললো যে জগা খিচুড়ি, এটা শুধু জগা খিচুড়ি না, এটা একটা হিজলা সরকার যারা ডাইরেক্ট আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত, অথচ আমরা যে আওয়ামী লীগকে পরাজিত করলাম সেই আওয়ামী লীগের ছবি পিছনে রেখে আজকে শপথ বাক্য পাঠ করে উপদেষ্টারা আজকে উপদেষ্টার পদে থাকতেছে। এটি আসলে কখনো বাংলাদেশের মানুষ মেনে নিতে পারেনি, পারবেও না। আমার প্রশ্নটা হচ্ছে পলাশ চৌধুরীর কাছে। প্রশ্ন নিতে পারেন আপনি, আমার কি বলে মতামত ধরতে পারেন। আমি আমার মতে প্রশ্ন মনে করি। আমার প্রশ্ন হচ্ছে, আমরা এই সরকারকে দেশের জনগণ বসিয়েছি, সরকার নিজে স্বীকার করেছে ওনারা ছাত্রদের পরামর্শে বা ছাত্রদের সরকার গঠন হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, উনি যে এই যে গতকালকে 3 জন উপদেষ্টাকে শপথ করিয়েছে, এই 3 জন উপদেষ্টা সম্পর্কে দেশের কোন নাগরিকের বা ছাত্রদের কারো মতামত নিয়েছেন কিনা? আর যদি মতামত না নিয়ে থাকেন, উনি কিভাবে উনি কোন এখতিয়ারে এই 3 জনকে উনি উপদেষ্টা পরিষদে যোগ করলেন? আর সেকেন্ড প্রশ্ন হচ্ছে, উনি 3 মাস অতিবাহিত করেছেন, 3 মাস প্লাস, এখন 4-5 দিন হয়ে গেছে। এই 3 মাসে ওনারা আসছেন সংস্কারের জন্য। কি কি সংস্কার করেছেন আমরা জনগণ হিসাবে কি গ্যাজেট আকারে দেখতে চাই যে এই সরকার 3 মাসে এই রাষ্ট্রের এই জিনিসগুলো সংস্কার করেছেন, এটা আমাদের সামনে উপস্থাপন করুক, আমরা একটু দেখতে চাই ওনাদের 3 মাসের ফলাফল কি। আর 3 নম্বর প্রশ্ন হচ্ছে আমার, ওনারা যে আওয়ামী লীগের আমি হাইকমান্ডের কয়েকজনকে গ্রেফতার করা ছাড়া বাকিরা দেখতেছি জেলে বসে ফাস্টফুড দিতেছে, এরকম আমরা নিউজ পাচ্ছি। তাহলে ওনারা কি আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার জন্য বা তাদেরকে সেফ দেওয়ার জন্য এসেছেন? আর যদি সেফ না দিয়ে থাকেন, জেলে বসে তারা ফাস্টফুড পাচ্ছেন, এমন ধরনের নিউজের ভিত্তি কি বা এই নিউজ গুলো আমাদের কাছে আসতেছে, এটার জন্য তারা কি জবাব দিবেন? এখন পর্যন্ত 2 দিন হয়ে গেছে, এমন নিউজ অনেক ভিডিওতে আসছে, কিন্তু সরকারের যারা দায়িত্বশীল আছেন তাদের কাছ থেকে এমন ধরনের কোনো আমরা প্রতিক্রিয়া পাই না যেগুলো ফেক নিউজ বা রাইট নিউজ। তো পলাশ ভাইয়ের কাছে আমি এগুলো প্রশ্ন, উনি একটু ব্যাখ্যা করবেন বা এগুলো আসলে কেন হচ্ছে। অসংখ্য ধন্যবাদ। আমি রিপন হাওলাদার, আপনার প্রশ্ন বা মতামত প্লিজ। মাইক্রোফোনটা অন করে নেবেন। ধন্যবাদ আসিনা আপা আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে পলাশ চৌধুরী স্যারের কাছে। প্রশ্নটা হচ্ছে যে আমরা বিভিন্ন সময় দেখছি যে রাজনৈতিক দলগুলা ভারতীয় রয়ের অস্ত্রের মুখে পড়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে এই সরকার কি আবার ওই ভারতীয় রয়ের অস্ত্রের মুখে পড়ে গেল কিনা? কারণ এই সরকারের কোনো কিছুই স্পষ্ট এখনো করতে পারে নাই, বিগত দিনেও করতে পারবে কিনা সন্দেহ আছে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বলছিলেন যে আমাকে ছাত্ররা বসিয়েছে, তারা যখন বলবে তখন আমি চলে যাব। এখন সেই ছাত্ররাই উপেক্ষিত, জনতা উপেক্ষিত, রাজনৈতিক দলগুলো উপেক্ষিত। এখানে একটা আসলে কি বলে জগা খিচুড়ি, মানে বিভিন্ন রকম তরকারি এবং খিচুড়ি এবং ডাউল দিয়ে একটা তরকারি পাকায় ফেলাইছে। তো বাংলাদেশের জনগণ এই যে 2000+ ছাত্র এবং জনতা জীবন দিল এবং অসংখ্য আহত, তারা এখনো হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে। কারো বিদেশের চিকিৎসা দরকার, কারো বিদেশের চিকিৎসা দরকার, চিকিৎসা হচ্ছে না। তো আসলে এই সরকারের গন্তব্যটা কোথায়? এটা কার কাছে জবাবদিহি করবে এবং জবাবদিহিতা করতে হবে। রাজনৈতিক দলগুলার এখানে যে তারেক রহমান ভাই আসছে, আসসালামু আলাইকুম, আমি ওনার কাছে আর একটা প্রশ্ন রেখে যাই যে এই সরকার একটুখানি ওই সরকারকে বাধ্য করতে হবে তারা তাদের জায়গাটা স্পষ্ট করতে। ধন্যবাদ আসিনা আপা। অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে আছেন নাসির আহমেদ, আপনার প্রশ্ন বা মতামত 1 মিনিটে শেষ করুন। ধন্যবাদ আপনাকে, সেই সঙ্গে সকলকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। তারেক ভাই, আমি আপনাকে কয়েকটি কথা বলবো, কারণ আপনি প্রতিবাদী কণ্ঠ, আপনাকে আমি ব্যক্তিগতভাবে ভালোবাসি। আমি যে কথাটি বলতে চাচ্ছি
এই ছাত্র আন্দোলনের আগে দীর্ঘ 18টি বছর বিএনপি থেকে শুরু করে যত বাম ডান রাজনৈতিক দলগুলো আন্দোলন করেছিল, এই ছাত্র আন্দোলনের সময় কিন্তু রাজনৈতিক দল থেকে শুরু করে সাধারণ নিরীহ নিরপরাধ মানুষ পর্যন্ত কিন্তু এই আন্দোলনে শহীদ হয়েছিল। তারপর এই সরকারটা পতন হলো। এখন আমার কথা হচ্ছে, এই সরকারে কি কারণে শুধুমাত্র ছাত্রদের পক্ষ থেকে 2 জন উপদেষ্টা এবং বাকি কোনো রাজনৈতিক ফেস এখানে নেই? এখন আমার মতামত হচ্ছে, এই উপদেষ্টা মণ্ডলীতে যদি বাম ডানের রাজনৈতিক দল যারা দীর্ঘ 18 বছর এই সরকার ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিল একটি করে লোক উপদেষ্টা থাকতো, বিএনপি একটি বড় রাজনৈতিক দল, বিএনপির কোনো বিএনপির পক্ষ থেকে কোনো ব্যক্তি যদি থাকতো এবং জামাতে ইসলামেরও যদি কোনো ব্যক্তি থাকতো, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি বাংলাদেশের আজকের এই প্রশ্নগুলো উত্তর না যে আসলে এই সরকারটি কি সরকার। এই যে যেমন একটু আগে ভাই বললো যে জগা খিচুড়ি, এটা শুধু জগা খিচুড়ি না, এটা একটা হিজলা সরকার। এখন আমি আরেকটি কথা বলি, এখন যারা বলতেছে যে বিএনপি নির্বাচন কেন এত দ্রুত যাচ্ছে, এটা 2 দিন পরে বুঝবে। ওই যারা বলতেছে তারাই 2 দিন পরেই বলবে যে নির্বাচন অতি দ্রুত দেওয়ার দরকার। এখন আমার পলাশ ভাইয়ের কাছে একটি কথা, যে বিএনপি আসলে ভাই কিসের কারণে এই সরকারকে চাপ দিচ্ছে না? কারণ বিএনপি দীর্ঘ 18টি বছর বিএনপি এবং সমমনা রাজনৈতিক দলগুলো কিন্তু এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলন করে আসছে। তাহলে আজকে কেন ছাত্ররা এই আন্দোলনে বেনিফিটটা একাই নিতে চাচ্ছে? ছাত্ররা অবশ্যই ঢাল স্বরূপ ছিল, ছাত্রদেরকে অবশ্যই সামনে রাখতে হবে, কিন্তু উপদেষ্টা মণ্ডলীটা কেন জগা খিচুড়ি হলো? কেন আজকে আওয়ামী লীগের যারা ডাইরেক্ট আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত, অথচ আমরা যে আওয়ামী লীগকে পরাজিত করলাম সেই আওয়ামী লীগের ছবি পিছনে রেখে আজকে শপথ বাক্য পাঠ করে উপদেষ্টারা আজকে উপদেষ্টার পদে থাকতেছে। এটি আসলে কখনো বাংলাদেশের মানুষ মেনে নিতে পারেনি, পারবেও না। তবে তারেক ভাইকে বলবো, ভাই আপনি এই সমস্ত বিষয়গুলো নিয়ে অবশ্যই আপনি নেটিজনদের সাথে অবশ্যই আন্দোলন করবেন এবং আপনাদের সাথে আমরা একাত্মতা ঘোষণা করব। এই বক্তব্য রেখে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম আপা।